ঝুমুরের খারাপ লাগছে খুব, তবুও মেহেরিমাকে শান্ত করতে বলল, আমি তো এখন যাচ্ছি না বোকা। কিন্তু যাবি তো। জানিস আমার না তোকে ছাড়া একটুও ভালো লাগে না। আমাদের চার বোন ছাড়া মনে হয় এই পৃথিবীর অস্তিত্ব নেই। রায়হান ভাইয়াও সামনের মাসে চলে যাবে, নীরব ভাইয়া তো বাড়িতেই থাকে না, রবিনও হোস্টেলে চলে যাবে। এই একা বাড়িতে বড্ড কষ্ট হবে আমার। মেহেরিমার গলা জড়িয়ে আসছে, কথাগুলো সে অনেক কষ্টে বলছে। কাল রাত থেকে এক ফোঁটাও ঘুম তার হয়নি। ঝুমুর স্থির দৃষ্টিতে মেহেরিমার দিকে তাকালো, তারপর বলল, ভবিষ্যৎ ভেবে বর্তমান নষ্ট করে বোকারা। তুই তো বুঝতার মেয়ে, তবে এসব বলছিস কেন? আমার কষ্ট বাড়াতে তোর ভালো লাগে তাই না রে মেহের? ঝুমুর রেগে গেছে। মেহেরিমা দ্রুত ঝুমুরের এক বাহু জড়িয়ে ধরল। ঝুমুর তড়িৎ সারিয়ে নেয়। মেহেরিমা ধপ করে ঝুমুরের বাম হাত ধরে নিজের মুখের সামনে আনলো। কিছুক্ষণ রিংটার দিকে তাকিয়ে থেকে হেসে ফেলল, ভ্রু নাচিয়ে বলল, বিয়ের কথা শুনে গলা ফাটিয়ে হাউমাউ করে কেঁদেছিল, বাবা এক রাতে প্রেম হয়ে গেল। ঝুমুর লজ্জায় আইঠাই করে উঠল। কি একটা বাজে পরিস্থিতি। তবুও মুখ স্বাভাবিক করে বলল, দেখ তেমন কিছু না। বিয়ে তো করিনি, কিন্তু বরযাত্রী যেতেও দেখিনি, সেটা ভাবছিস? ইস, তোর কাছ থেকে এখন প্রেম প্রেম গন্ধ লাগছে। ঝুমুর হতভম্ব হয়ে গেল। মানুষের থেকে প্রেম প্রেম গন্ধ লাগে মানে কি? মেহেরিমা মিটিমিটি হাসতে হাসতে হামি তুলল, তারপর আবার দুষ্টুমির সুর তুলে বলল, যাই হোক ভালো, 1 বছরের মাথায় খালামণি হতে চাই। ঝুমুর তাজ্জব বনে গেল। চোখের দৃষ্টি পড়ছে না তার। কঠিন গলায় মেহেরিমাকে অভদ্র বলে গালি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ঝুমুর যাওয়ার পরে মেহেরিমা খুব সন্তর্পণে চোখের কার্নিশে জমে থাকা পানিটুকু মুছে নিল। ডাইনিং টেবিলে সবার পরে এসে বসলো ফায়াজ। একদম রেডি হয়ে নেমেছে সে। এখান থেকে সোজা হসপিটালে যাবে। আব্রাহাম খান তাকে দেখে প্রসন্ন হাসলেন, বললেন, কি খবর ডাক্তার সাহেব? হসপিটালে যাবেন মনে হচ্ছে। ফায়াজ সবসময়ের মতো হেসে বলল, হ্যাঁ স্যার, যেতে তো হবেই। কিন্তু বিয়ের পর দিন তো মানুষ পরিবার আর বউ নিয়ে সময় কাটায়। আজ দুজনে আজ দুজনে কোথাও ঘুরতে যাও, ভালো লাগবে। কাল থেকে তো আবার শান্তার বিয়ের অনুষ্ঠান, তখন তো আরও যাওয়া হবে না। এহসান ইশাকও তাল মিলালো সাথে। ব্রো, আমরাও মনে হচ্ছে তোমাদের আজ কোথাও ঘুরতে যাওয়া উচিত। বাড়ির পুরুষেরা সবাই টেবিলে বসা। ফাইয়াজের সাংঘাতিক লজ্জা লাগলো। যে মেয়ের একটু কাছে ঘেঁষতেই কেঁদে কেটে একাকার, তার সাথে এখনই কোথাও যাওয়াটা কেমন কেমন যেন লাগছে। কিছু না বলে সে চুপচাপ খাওয়ায় মন দিল। ছেলের এমন ভাবসাব কুদ্দুস আহমেদের সহ্য হলো না। ব্যাটা বিয়ের জন্য মা বাবাকে থ্রেট দিয়ে ছাড়লো না, আর এখন নির্লিপ্তে বসে বসে খাবার গিলছে। নীরব অর্ধেকটা রুটি অনেক কষ্টে খেয়েছে। ফায়াজের দিকে তাকালেই তার বুক ফেটে কান্না আসছে। কেউ মুখের লাজুক হাসি লুকাতে ব্যস্ত, আর কেউ বেদনার ছাপ মুছে মিথ্যা হাসি ফোটাতে ব্যস্ত। নীরব উঠে বেসিনে চলে যায় হাত ধোয়ার জন্য। রায়হান এবারও শান্ত চোখে দেখল নীরবকে। নীরবের প্লেটের বাকি খাবারগুলো আজও বড্ড অবহেলায় পড়ে আছে। আগে কেন বুঝলো না সে? একে একে সকলে খাওয়া শেষে উঠে পড়ল। ফায়াজেরও খাওয়া শেষ। সে উঠতে নিলেই লতিফ খান ডাক দেয়, আস্তে করে বলে, মেয়েটার মন ভালো নেই। হুট করে আমরা সিদ্ধান্ত নিয়েছি সময়কর বাধ্যমের কোনো প্রশ্ন না করলেই রাজি হয়েছে বাবা। কিন্তু কাল সকাল থেকে ওকে শুধু কাঁদতেই দেখেছি। তোমার সাথে হয়তো সহজ হতেও সময় লাগবে। যদি পারো ব্যস্ত সময় থেকে কিছুটা সময় তাকে দিও। ফায়াজ মাথা নেড়ে সায় জানায়। সে অবশ্যই এসব ভেবে রেখেছে। লতিফ খান মৃদু হেসে চলে যায়। ফায়াজও তড়িঘড়ি করে ঝুমুরের রুমে আসে। সেই সকালে ঝুমুর রুম থেকে বেরিয়েছে, আর একবারও রুমে ফেরেনি। এখন কাকে বলবে ঝুমুরকে রুমে আসার কথা বলতে? ফায়াজ কিছুক্ষণ রুমে পায়চারি করলো, তারপর পড়ার টেবিলের সামনে চেয়ার টেনে বসলো। ফিটফাট গোছানো টেবিল থেকে ঝুমুরের একটা খাতা হাতে নিল। পেজ উল্টাতেই গোটা গোটা অক্ষরে আরবি লেখা ভেসে উঠল। ঝুমুরের হাতের লেখা অনেক সুন্দর তো। ফায়াজ এক একে পৃষ্ঠা উল্টে দেখতে শুরু করে। এর মধ্যেই ঝুমুরের আওয়াজ পায়। সে বেশ বিরক্ত হয়েই সে বলছে, লুকিয়ে লুকিয়ে আমার খাতা দেখছেন কেন? খাতার উপরে লেখা দেখেননি? ফায়াজ হাসলো, বলল, আমার বউয়ের খাতা আমি দেখতেই পারি। একদম না, আমার নিষেধাজ্ঞা জারি করেছি।
তাই দেখি তো। ফায়াজ খাতা বন্ধ করেই দেখলো খাতার উপরে বেশ বড় বড় অক্ষরে সাবধান বাণী লেখা। আমার খাতা ধরতে মানা, ধরলে দিব কানমোলা, চেঁচিয়ে বলবেন ওরে বাবা। ফায়াজ হো হো করে হেসে উঠল, তারপর বলল, আচ্ছা, আমার বউ যে এত দুষ্টু সেটা বাইরের কেউ কি জানে? তারপর ভ্রু নাচিয়ে বলল, এখন কি নিজের বিয়ে করা জামাইকে কানমলা দিবেন বিবি সাহেবা? ঝুমুর ভ্রুকুচকে তাকিয়ে থেকে বলল। না, আপনাকে মাফ করে দিলাম। ফায়াজ আবারও শব্দ করে হেসে উঠল, টেবিল ছেড়ে উঠে ঝুমুরের সামনে এসে দাঁড়ালো, ধীর কণ্ঠে বলল, তোমার জামাই যে তোমার ছোঁয়া বড্ড পছন্দ করে, কানমলা হলেও তো অন্তত ছুঁয়ে দিবে। ঝুমুরের শরীর ইতিমধ্যেই ঝিমঝিম শুরু হয়ে গেছে। ফায়াজের সামনে আসলেই তার শব্দের অভাব পড়ে যায়। বিরক্ত হয়ে বলল, দূরত্ব বজায় রাখেন ডাক্তার সাহেব, দরজা খোলা। তার মানে তুমি বলতে চাইছো রোম্যান্স করতে হলে দরজা বন্ধ করতে হবে? কিন্তু আমার হাতে যে রোম্যান্স করার মতো একদমই সময় নেই। ঝুমুরের কান গরম হয়ে আসলো, তেতে বিরক্ত হয়ে বলল। আপনি একদম যাতা। ঝুমুরকে জব্দ করতে পেরে ফায়াজের বেশ মজা লাগছে। সে শব্দহীন হাসছে, তবে ঝুমুর বেশ রেগে আছে, নাকের পাটাতন ফুলিয়ে ফুলিয়ে শ্বাস ছাড়ছে সে। ফায়াজ খুব সাবধানে ঝুমুরের হাত টেনে এনে একটা ছোট্ট বক্স ধরিয়ে দিল। ঝুমুর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই ফায়াজ বলল, নোজপিন আছে এখানে, কাল দেওয়া হয়নি তোমাকে, এজন্যই অপেক্ষা করেছিলাম। কিন্তু আমার তো নোজপিন আছেই। তো মা বলেছিল দিতে, পড়তে ইচ্ছে করলে পড়বে, আর নইলে রেখে দিও। ঝুমুর মাথা নাড়িয়ে বলল। আচ্ছা। ঝুমুর খেয়াল করলো ফায়াজ তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। সে ফাঁকা ঢোক গিলল। লোকটার মনে আবার কোন কুমতলব চলছে কে জানে। ঝুমুর চোখ ছোট করে ফেলল। এইভাবে তাকিয়ে আছেন কেন? হয়তো এই মুহূর্তে ভয়ানক কিছু ঘটিয়ে ফেলতে পারি। মানে? ফায়াজ চুপ করে ঝুমুরের গালে একটা চুমু দিয়ে দিল, হাসতে হাসতে বলল, চলে যাচ্ছি, কাল রাতে বিয়েতে আসবো হয়তো, এর মধ্যে তো আর জ্বালাতে পারবো না। তারপর মাথা চুলকে আবার বলল, খালি মুখে যেতে ইচ্ছে করছিল না। ঝুমুরের চুল এলোমেলো করে দিয়ে বেরিয়ে গেল ফায়াজ। সেদিকে ভেবাচাকা খাওয়ার মতো তাকিয়ে থাকলো ঝুমুর। রসগোল্লা টাইপ চোখ হয়ে গেছে তার। বাবা যে ধরে বেঁধে একটা অতি ফাজিল ছেলের হাতে তুলে দিয়েছে সেটা তার বোঝা হয়ে গেছে। গালের মধ্যে হাত রেখে বিড়বিড় করলো, ডাক্তার সাহেব, আমাকে হালকাভাবে নিবেন না, আমিও কম শিয়ানা না। লাল নীল মরিচবাতির আলোয় চারদিক আলোকিত, উজ্জ্বল জ্যোতি ছড়াচ্ছে চারদিকে। ঝলমলে আলোক রোশনির মধ্যে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, বয়স্করা রসিকতা ও আমোদ প্রমোদে ব্যস্ত। বাড়ির গিন্নিরা একের পর এক নাস্তা বানিয়ে অতিথিদের আপ্যায়ন করছে। আজ গায়ে হলুদ শান্তার, বাড়ির বড় মেয়ে সে। বিয়েতে কোনো ত্রুটি রাখতে চায় না কেউ। মনের মতো করে তাকে পরের ঘরে তুলে দিবে লতিফ খান। কাঁচা হলুদ রঙা জামদানি শাড়ি পরেছে সে, গায়ে জড়িয়েছে তাজা ফুলের গহনা। কেমন অদ্ভুত সুন্দর লাগছে তাকে। ছাদের উপরে গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে, মেয়েরা মিলে আনন্দ করবে। শান্তাকে হলুদ লাগাবে, তবে পুরুষ আসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই স্টেজে গুটিসুটি মেরে বসে আছে শান্তা, তাকে ঘিরেই দাঁড়িয়ে আছে কাজিন মহল। এতদিন কান্নাকাটি করলেও আশ্চর্য রকমভাবে এখন একটুও কান্না আসছে না। অত্যাধিক ঘুম ঘুম পাচ্ছে তার, বারবার চোখের পাতা ঝিমিয়ে আসছে। স্টেজ থেকে কিছুটা দূরে উদাস হয়ে বসে আছে মিম, গায়ে হালকা রঙের একটা জামা, উস্কো খুস্কো চুল, যত্নহীন মুখ। দুদিনেই গুটি গুটি ব্রণে ঢেকে গেছে, কালি জমেছে চোখের নিচেও। প্রায় দুদিন পর আজ সে বাইরে বেরিয়েছে, তাও শান্তাদের জোড়াজুড়িতে। নিজেকে কেমন শূন্য শূন্য লাগছে তার। সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে সে, আর কারোর কাছে ছোট হবে না সে। হেলায় হারানো সময়গুলো আর ফেরত আসবে না, এই হৃদয়ে আর কেউ জায়গা পাবে না। নিজেকে এবার অন্যভাবে সাজাবে। শান্তাকে বড়রা হলুদ ছোঁয়ানোর পর এবার ঝুমুরদের পালা। আগে থেকেই তারা প্রস্তুত, এখন ভয়ঙ্কর তাণ্ডব ঘটবে। মুরব্বীরা হলুদ ছুঁয়েই নিচে চলে যায়, এখন মেয়েরা আনন্দ করবে, তাদের থেকে কাজ নেই। ঝুমুর গিয়ে মিমকে বসা থেকে টেনে নিয়ে আসলো। মিমের একটুও রাগ লাগলো না, বরং মিহিস্বরে বলল, তোরা লাগা রে ঝুমুর, আমার ভালো লাগছে না। ও মা, এটা কেমন কথা?
তোমার চমৎকার বিয়ে হয়ে যাচ্ছে আর তুমি বলছো হলুদ লাগাবে না? মিহি হাসলো। ঝুমুর খানিকটা হলুদ নিয়ে মিমের গালে লাগিয়ে দিল। তারপর আবার হাত ভর্তি করে নিয়ে শান্তার দিকে এগোতেই শান্তা চিল্লিয়ে বলে, খবরদার ঝুমুর, একদম আমার সারা গায়ে মাখবি না, শুধু কপালে একটু ছুঁয়ে দে। ঝুমুর শুনলে তো সে হাত একদম শান্তার মুখ বরাবর নিয়ে গেছে। যেই না পুরো গালে মাখাবে তার আগেই ফারিয়া তার মুখে কালিওয়ালা পাতিলের তলা ঘষে দিল। আকস্মিক কাণ্ডে ঝুমুর হতভম্ব। তখনই সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। শান্তার হাসি যেন ধরছেই না। ফারিয়া ভেগে যেতে নিতেই মেহেরিমা পচা বেগুন এনে ফারিয়ার পুরো গালে লাগিয়ে দিল। চেঁচিয়ে বলল, কেমন লাগে এবার শয়তানের হাড্ডি? সেদিন আমার মুখে পাতিলা ঘষেছিস, আমি এবার তোর মুখে পচা বেগুন ঘষলাম। ফারিয়ার ঘেন্নায় গা রি করে উঠল। ওয়াক্থু করতে করতে ফ্লোরে বসে যায় সে। বাড়ির বড়রা নিচে চলে যাওয়াতে সুবিধা হয়েছে, নইলে এখন সবগুলোর পিঠের ছাল তুলে নিত। শান্তা ভেবেছিল এই সুযোগে কেটে পড়বে। সে আস্তে আস্তে স্টেজ ছেড়ে নেমে যায়। ধীর পায়ে সামনে এগোতেই মিম এসে তার গায়ে হলুদ দিয়ে ভরিয়ে দেয়। পুরো মুখ গলা মাখামাখি অবস্থা। শান্তার এবার ইচ্ছে করলো কতক্ষণ গলা ফাটিয়ে কান্না করতে, কিন্তু তার কান্না আসছে না। সে নিজের গাল থেকে হলুদ নিয়ে মিমের সারা মুখে লাগিয়ে দেয়। খিলখিল করে হেসে ওঠে দুই বোন। মুরগির বাচ্চা ফুটেছে 2 দিন হলো, তার মধ্যে তা দেওয়া 2টা ডিম নষ্ট ছিল। সেখান থেকে একটা ফারিয়া নিজের কাছে অস্ত্র হিসেবে রেখেছে। এক্ষুনি এই মুহূর্তে সে এই ডিমটা মেহেরিমার মাথায় ফাটাবে। অগ্নি দৃষ্টিতে মেহেরিমার দিকে তাকিয়ে দেখে সে মহা আনন্দে চেয়ারে বসে বসে কেক খাচ্ছে। ফারিয়া 1 পা 2 পা করে মেহেরিমার কাছে আসে, সামান্য দূরত্ব রেখেই ডিম ছুঁড়ে মারে। কিন্তু বিধিবাম ডিম গিয়ে শান্তার কপালে পড়ে, ফেটে পুরো মুখ মাখামাখি। আকাশ পাতাল কাঁপিয়ে শান্তা চিৎকার দিয়ে ওঠে। পচা ডিমের গন্ধে জ্ঞান হারায় সে। থম মেরে জায়গাতেই দাঁড়িয়ে থাকলো ফারিয়া। পা যেন জায়গায় থেকে নড়ছে না। সে এখন কমলার মতো বনবাস চলে যেতে চাইছে। ও খোদা! ড্রয়িং রুমে 1 পা উঠিয়ে কান ধরে দাঁড়িয়ে আছে ফারিয়া। এদিক ওদিক হালকা টলছে সে। সামনেই আগুন দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে আদিবা খান, হাতে তার বেলুন। সোফায় বস্তা নিয়ে বসে আছে কুদ্দুস আহমেদ। মেয়েকে বস্তা ভরে রাস্তায় ফেলে আসবেন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফারিয়ার মুখ কাদো কাদো, তবে 1 ফোঁটা পানি বের হচ্ছে না চোখ দিয়ে। এহেন অপমান সে জীবনেও পায়নি। পুরো বিয়েবাড়ির মানুষ তাকে এমনভাবে দেখছে মনে হচ্ছে সে চিড়িয়াখানা থেকে পলাতক গন্ডার। কিছুক্ষণ আগে পলাশ ডাক্তার নিয়ে এসেছে তার প্রিয়তম স্ত্রীর জন্য। যেন দুনিয়াতে তিনিই একমাত্র স্বামী, আর একমাত্র তার স্ত্রী জ্ঞান হারিয়েছে। এহেন আশ্চর্যজনক রকম কাজ পৃথিবীর বুকে এই প্রথম। ফারিয়া আকুতি মিনতি করে বলল, এই জীবনে আমি কোনো বিয়েতে যাব না, নিজেও বিয়ে করব না। আমার আক্কেল নাই, আমি বেক্কেল। আমি পৃথিবীর অন্যতম আশ্চর্য প্রাণী। আমি এই পৃথিবীর বাইরে চলে যাব, তাও আবার ছেড়ে। আহাম্মক! আদিবা খানের কপাল কুঁচকে আসলো। দামড়া দামড়া 2 ছেলে মেয়ে হয়েছে, দুটারই কুদ্দুস আহমেদের মতো মাথার তার সেরা। তিনি গরম দৃষ্টিতে মেয়েকে দেখলেন, বাজখাই গলায় বললেন, তোর মাথায় পচা ডিম ভাঙতেছি, দাঁড়া। ফাইজারকে বলছি রাজশাহী শহর তন্ন তন্ন করে হলেও পচা ডিম নিয়ে আসতে। ফারিয়া এবার ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। আফিয়া বেগম খুব করে বোঝাচ্ছেন আদিবাকে, কিন্তু তিনি কোনোভাবেই শাস্তি কমাবেন না। লতিফ খান এবার আর না পেরে ফারিয়ার হাত ধরে টেনে সোজা করে তেতে বিরক্ত হয়ে বলল, বাচ্চা মেয়ে এই বয়সে দুষ্টুমি না করলে কি বুড়ো হয়ে করবে? আপনি ওকে একদম প্রশ্রয় দেবেন না ভাইজান। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে ও, দিন দিন বেয়াদব হচ্ছে, কারোর একটা কথা শোনে না। লতিফ খান হেসে ফেললেন, বললেন, এবার থেকে শুনবে তাই না, তাই মা? ফারিয়া ঘন ঘন মাথা নাড়ায়। সে অবশ্যই শুনবে, নিজে বাঁচলে বাপের নাম। সবাইকে এক পলক দেখে এক দৌড়ে পগার পার। সেদিকে তাকিয়ে হাসিতে ফেটে পড়ল সবাই। চাঁদের কার্নিশ ধরে নীরব দাঁড়িয়ে আছে। পাশেই রায়হান, টিমটিমে আলোয় নিষ্প্রাণ চেহারা। তার কোনো দিকে ধ্যান জ্ঞান যেন নেই। রায়হান মৃদুস্বরে ডাকল, নীরব ভাই, হাত কেটেছো কেন?
নীরব চমকে উঠল, তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল, কোথায়? আমাকে বোকা ভেবো না ভাইয়া। হাতের বাহুতে তুমি ব্লেড দিয়ে পোজ দিয়েছো, আবার নিজে নিজে ব্যান্ডেজও করছো। নীরব অবাক হয়ে গেল। রায়হান কিভাবে জানলো তার মাথায় আসছে না। নিজেকে স্বাভাবিক রেখেই উত্তর দিল, তোর ভুল ধারণা সব। কালো টি শার্ট গায়ে দেওয়ার কারণ এটাই, তাই না? কেউ যেন রক্তের ছিটাফোঁটাও দেখতে না পারে। এমন পাগলামি করছো কেন? নিজের জনের মায়া নেই তোমার? ঠিকমতো খাচ্ছ না, ঘুমাচ্ছ না, আজ আবার হাত কেটেছো, মানে কি এসবের? নীরব হাসল, বড্ড শান্ত সেই হাসি। রায়হান নীরবের বাহু ধরতেই সে দ্রুত সরে যায়। কিছুটা বিরক্ত হয়েই বলল, আমাকে একা থাকতে দে রায়হান, কারো সঙ্গে ভালো লাগে না আমার। রায়হান ব্যথিত হলো, শ্লেষাত্মক গলায় বলল, ভাগ্যে বিশ্বাস করো নীরব ভাই। নীরব কিছু বলল না, আকাশ বানিয়ে চেয়ে থেকে হাসলো। রায়হান আবার বলল, যা তোমার ছিল তা থাকবেই। তোমার এত কষ্ট কেউ বুঝবে না, আর যার জন্য এমন করছো সেও না। আর আমি চাই না সে জানুক, বুঝুক, তাহলে তার জীবনটা এলোমেলো হয়ে যাবে। আমি কি বলেছি যে আনবো? না, তা নয়, তবে আমার অনুরোধ থাকবে তুমি নিজেকে আর আঘাত করো না। যে তোমাকে সৃষ্টি করেছেন সে তোমাকে আরও উত্তম কিছু পাইয়ে দিবেন। আমার ঝুমুর রানীর চেয়ে উত্তম কিছু নেই। আর কোনো কথা বলার সুযোগ দিল না। গটগট পায়ে হেঁটে চলল সে। এদিকে নির্লিপ্ত তাকিয়ে থাকলো রায়হান। তার খারাপ লাগছে খুব, ভয় হচ্ছে এসব আবার কেউ জেনে না যায়। রাত তখন কত ঝুমুরের জানা নেই। ঘুমের মধ্যেই যেন কারো তপ্ত নিঃশ্বাস তার চোখে মুখে আছড়ে পড়ছে। ভ্রু কুঁচকে যায় ঝুমুরের, হালকা হয়ে আসে ঘুমের রেশ। কারো অপলক দৃষ্টি যেন সরছেই না। চট করে চোখ মেলে তাকায় ঝুমুর, সামনে ভেসে ওঠে পরিচিত মুখ। মুখে চোখে যেন বিরক্তি উপচে পড়ছে লোকটার। জোর ভ্রুদয় খানিকটা কুঁচকে তাকিয়ে আছে ঝুমুরের দিকে, যেন ঝুমুরের ঘুম ভাঙা তার পছন্দ হয়নি। ফাইয়াজ ফট করে উঠে বসে, ঝুমুরও ধর্মড়িয়ে ওঠে। বালিশের পাশ থেকে ওড়না নিয়ে গায়ে পেঁচিয়ে দ্রুত স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। খুক খুক করে কেশে সালাম দেয়। তীব্র বিরক্তির সাথে সালাম নেয় ফাইয়াজ। ঝুমুর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কখন এসেছেন? আমাকে ডাকেননি কেন? এত ভারী তোমার ঘুম? ঝুমুর লজ্জা পেল। সেটা কি আর বলতে, ভাগ্যিস ঘুম থেকে যে সে বটবটির মতো বড়বড় বড়বড় করে ফাইয়াজ শোনেনি। ফাইয়াজ রাগী গলায় বলল, রাতেও নাকি ঘুমাওনি? পাটকাঠির মতো হয়ে গেছো। ঝুমুর মিনমিনিয়ে বলল, আমি রাতে খাই না। এখন খেতে হবে, যাও হাত মুখ ধুয়ে আসো কুইক। ঝুমুরের মেজাজ খারাপ হয়ে গেল, তিক্ততায় ভরে উঠল ভেতরটা। ফাইয়াজ কিছুটা ধমকে উঠল। কি হলো? ঝুমুর কেঁপে ওঠে। যাচ্ছি তো বলে ফটাফট উঠে ওয়াশরুমে চলে যায়। হাত মুখ ধুয়ে রুমে এসে দেয়াল ঘড়ির দিকে তাকায়। মাত্র 11টা বাজে। সে ঘুমিয়েছিল কয়টায়? ঠোঁট উল্টে গিয়ে ফাইয়াজের সামনে বসে। ফাইয়াজ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ঝুমুরকে দেখলো, তারপর হাত ধুয়ে ভাত মাখিয়ে ঝুমুরের সামনে ধরল। ঝুমুর চোখ বড় বড় করে ফেলে, বিস্ময়ে হা হয়ে যায়। ফাইয়াজ তাকে খাইয়ে দেবে? তৎক্ষণাৎ ফাইয়াজ চোখ দিয়ে ইশারা করে খাওয়ার জন্য। ঝুমুরের যেন বিশ্বাসই হচ্ছে না, তবুও হা করল। ফাইয়াজ তার মুখে খাবার তুলে দিয়ে বলল, আমার বউটা এত কিছু জানে, তাহলে এটা কি জানে না যে ভালোবেসে স্ত্রীর মুখে এক লোকমা ভাত তুলে দেওয়াও একটা সদকা? এটা অনেক সবের কাজ। ভালোবেসে কথাটা বারবার প্রতিধ্বনিত হয়ে কানে বাজে ঝুমুরের। বুকের ভিতর ডিপ ডিপ করে শব্দ হয়। সামনের মানুষটা কত অধিকার নিয়ে বলে, আমার বউ। খাওয়া শেষে ফাইয়াজ যত্ন সহকারে ঝুমুরের মুখ মুছে দিল, আলতো করে ঝুমুরের চুলগুলো এলোমেলো করে দিল। সাথে সাথে ফুঁসে উঠল ঝুমুর, বিরক্ত নিয়ে বলল, আপনারা এমন কেন বলেন তো? চুলগুলো এরকম করেন কেন? ধ্যাৎ! ফাইয়াজ হাসতে হাসতে বলল, এই চুলগুলোর জন্য তোমাকে অত্যাধিক কিউট লাগে। ঝুমুরের রাগ পড়ল না, সে ভেংচি কেটে অন্যদিকে ফিরে গেল। ফাইয়াজ ঝুমুরকে পেছন থেকে হালকা করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ রাখল। ঝুমুর কেঁপে উঠে তড়িৎ ফাইয়াজের দিকে ফেরে। ফাইয়াজ মুচকি হেসে নিচু স্বরে বলল, তৈরি হয়ে নাও, আজ জ্যোৎস্না রাত,
কোথাও যাব তোমাকে নিয়ে। ঝুমুর অবাক হয়ে বলল, এখন কত রাত খবর আছে? আমি জীবনেও যাব না। ওনারা রাতে ঘোরাফেরা করে।